কথায় আছে, লাইফ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন। সত্যি, জীবন বড় বিচিত্র আর বড়ই বিস্ময়কর মনুষ্য চরিত্র। আর জীবন পথে এমন অনেক বাঁক আসে, যে বাঁকে ভালোবাসা হারিয়ে যায়, মিলিয়ে যায়, হারিয়ে যায় বিশ্বাস। আজকে থাকছে অসম্ভব আকর্ষণীয় একটি ছোট গল্প। গল্পের নাম বাঁক। নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব প্রফুল্ল রায়ের লেখা একটি অসম্ভব টান টান আকর্ষণীয় ছোট গল্প। গল্পের নাম বাঁক। শুনতে থাকুন আজকের গল্প বাঁক। স্কুল ছুটির পর আনন্দী বলল, আজ তোমাকে কিছুতেই ছাড়ছি না, আমাদের বাড়ি যেতেই হবে। বেশ কিছুদিন ধরে মল্লিকার পেছনে লেগে আছে সে। কাল যাব পরশু যাব করে এড়িয়ে যাচ্ছে মল্লিকা। আসলে কারোর বাড়ি যেতে তার ইচ্ছা করে না। বলল, পরে একদিন গেলে হয় না? একেবারেই না, আজই যেতে হবে। যদি না যাও, হস্টেলে তোমার রুমের সামনে হাঙ্গার স্ট্রাইকে বসে যাব। সেটা কি খুব ভালো হবে? আনন্দীর বয়স 34-35 হলেও সে আদুরে আহ্লাদি ধরনের মেয়ে। বেশ হাসি খুশি আর ছল বলে, একটা ছেলে মানুষই ভাবও রয়েছে। আবার একটু জেদিও, সমানে কলকল করে। কথায় কথায় তার হাসি, হা হা হি হি। ও কাছে থাকলেই মনটা ভালো হয়ে যায়। নামের সঙ্গে স্বভাবের মিল খুবই কম চোখে পড়ে। আনন্দী তার ব্যতিক্রম। সব সময় আনন্দে ভাসছে, চেহারাও চোখ টানার মতো। মল্লিকা আনন্দীর প্রায় সমবয়সী, 2-1 বছরের বড় হতে পারে, কিন্তু যৌবনের শেষ লাবণ্যটুকু এখনো বিলীন হয়ে যায়নি। সূর্যাস্ত হতে চলেছে ঠিকই, কিন্তু তার শেষ রশ্মিটুকু তার চোখে মুখে চেহারায় লেগে আছে। স্বভাবের দিক থেকে মল্লিকা আনন্দীর একেবারে উল্টো। খুব চুপচাপ, কথা বলে কম, শোনে বেশি। কেমন যেন একটা বিষণ্ণতা তাকে সারাক্ষণ ঘিরে থাকে। বাইরে থেকে আঁচ করা যায় না, তার ভেতরে একটা গোপন আগ্নেয়গিরি রয়েছে। সেটার দাউ দাউ আগুন চাপা আছে ঠিকই, তবে যে কোনো সময় ঠিকটে বেরিয়ে আসতে পারে। ওরা দুজন রানীনগর গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষিকা। মল্লিকা ইতিহাস পড়ায়, আনন্দী বাংলা। আনন্দী এই শহর, যার নামে স্কুলের নাম, সেই রানীনগরেরই মেয়ে। তাদের নিজস্ব পৈতৃক বাড়ি আছে শহরের পূব দিকে। সেখানে স্বামী, 5 বছরের একটি মেয়েকে নিয়ে তার সংসার। মা বাবার মৃত্যুর পর সে বাড়িটা এবং প্রচুর টাকা পয়সা পেয়েছে। ভাষা ভাষা ভাবে এমনটাই শুনেছিল মল্লিকা। মল্লিকা এখানে এসেছে 100 মাইল দূরের অন্য একটা ছোট শহর নবাবপুর থেকে। তাদের স্কুলে হস্টেল আছে, ছাত্রীদের সঙ্গে সে সেখানেই থাকে। বিয়ে হয়নি, বিয়ের কথা ভাবতেও পারে না। নবাবপুরে 2 ভাই আর বিধবা মা আছে। ভাইরা এখনো দাঁড়াতে পারেনি। পুরো সংসারটাই টানতে হয় মল্লিকাকে। সেজন্য আক্ষেপ নেই, মা ভাইদের দেখতে না হলেও বিয়ের কথা কোশমিন কালেও ভাবত না। নিজের সম্পূর্ণ আলাদা একটি সংসার তার কাছে অলীক স্বপ্ন মাত্র। আনন্দী তাড়া লাগায়, অত কি ভাবছ? হাঙ্গার স্ট্রাইকের কথা ভুলে যেও না। যা বলেছি তা কিন্তু করেই ছাড়ব। প্রায় বছরখানে রানীনগর স্কুলে এসেছে মল্লিকা। আনন্দীর ধাতটা মোটামুটি জেনে গিয়েছে। সে যা মেয়ে, মাথায় খেয়াল চাপলে সব করতে পারে। তার জুড়ি মেলা ভার। হস্টেলের অন্য মেয়েদের সামনে তার দরজার কাছে যদি সত্যি বসে পড়ে, সেটা বিশ্রী ব্যাপার হবে। কি ভেবে মল্লিকা বলল, ঠিক আছে চলো। রানীনগর সাব ডিভিশনাল টাউন, ছিমছাম, পরিচ্ছন্ন এবং শান্ত। রাস্তার দুধারে লাইন দিয়ে ঝাড়ালো সব রেন্ট্রি। সারা বছর শহরটা ছায়াচ্ছন্ন, স্নিগ্ধ হয়ে থাকে। এখানে মল্লিকাদের স্কুল ছাড়াও আরো কয়েকটা স্কুল আছে,
কলেজ, 4-5টা ব্যাংক, বড় পোস্ট অফিস, আদালত সবই আছে। পাশ দিয়ে একটা ছোট নদীও তীর তীর করে বয়ে গেছে। বছরের 5টা ঋতুতে নদীটা যেন ঘুমিয়ে থাকে, কিন্তু বর্ষায় তার চেহারা পুরোপুরি বদলে যায়। তখন 2 তীর ছাপিয়ে গজরাতে গজরাতে ছোটে। রানীনগরে আসার আগে অন্য একটা মফস্বল শহরে স্কুলে পড়াতো মল্লিকা। সেখানে রোজ রাজনৈতিক ঝঞ্ঝাট, বোমাবাজি, মারদাঙ্গা, খুনোখুনি। খুব খারাপ লাগতো। আসলে অশান্তি, গন্ডগোল এসব ভীষণ অপছন্দ তার। মল্লিকা তাদের বাড়ি যেতে রাজি হয়েছে। এতে দারুণ খুশি আনন্দী। বলল, সারাদিন একটার পর একটা ক্লাস নিয়েছ, জামা কাপড় চটকে মটকে গেছে, চেঞ্জ করে নাও। সাজগোজের দিকে একেবারেই নজর নেই মল্লিকার। যেমন তেমন একটা শাড়ি পরে চুলে 2-4 বার চিরুনি টেনে ক্লাস নিতে চলে যায়। কিন্তু আজ প্রথম আনন্দিতের বাড়ি যাচ্ছে, শাড়িটা সত্যি বদলানো দরকার। হস্টেলে গিয়ে মুখ টুক ধুয়ে নিল সে। খোপা আলগা হয়ে কপালের কাছে চুল উঠছিল। টান টান করে সেগুলো আঁচড়ে ক্লিপ দিয়ে আটকে ফেলল। ময়ূরকণ্ঠী রঙের একটা শাড়ি পরল, সেই সঙ্গে রং মিলিয়ে ব্লাউজও। তারপর ঘাড়ে, গলায়, গালে হালকা করে পাউডার বুলিয়ে আনন্দীর সঙ্গে বেরিয়ে পড়ল। এই শহরে মল্লিকা এসেছে বেশ কিছুদিন। তার হস্টেল এবং স্কুল একই কম্পাউন্ডের ভেতর। এই চৌহদ্দির বাইরে কচিত কখনো বেরোয় মল্লিকা। বেরোলে কোনোদিন পোস্ট অফিসে, কোনোদিন বা ব্যাংকে। রাস্তায় চলে এসেছিল তারা। আনন্দী বলল, একটু দাঁড়াও, একটা রিক্সা ডাকি। মল্লিকা জিজ্ঞেস করল, তোমাদের বাড়ি কত দূরে? হেঁটে গেলে মিনিট 10 লাগবে। হেঁটেই যাই। তোমার কষ্ট হবে না তো? মল্লিকা মৃদু হাসল, উত্তর দিল না। ফাল্গুনের মাঝামাঝি। এই বিকেল বেলাটা ভারী চমৎকার। দক্ষিণ দিক থেকে ঝিরঝির করে হাওয়া দিচ্ছে। সূর্য পশ্চিম আকাশের ঢাল বেয়ে নেমে গেছে অনেকটাই। দিন শেষের নরম সোনালি আলোয় ভরে গেছে চারিদিক। এ শহরে তো কম দিন হলো না মল্লিকার, তবু ব্যাংক আর পোস্ট অফিসের রাস্তা ছাড়া রানীনগরের বাকি প্রায় সবই তার অচেনা। দুধারের বাড়িগুলো দেখবার মতো। বিরাট বিরাট কম্পাউন্ডের ভেতর, কোনোটাই দোতলার বেশি উঁচু নয়। ফল ফুলের বাগান দিয়ে ঘেরা। রাস্তায় ভিড় নেই, গাড়ি টাড়িও বেশ কম। মাথা স্বচ্ছ ঝরঝরে। বড় বড় শহরের মতো ধুলো ধোঁয়ায় ঝাপসা হয়ে নেই। দিনের শেষে পড়ন্ত বেলায় হাঁটতে খুব ভালো লাগছিল মল্লিকার। রাস্তার পাশের গাছগুলোর মাথায় ঝাঁকে ঝাঁকে পাখি উড়ছে। সেই সঙ্গে চলছে তাদের অবিরল ডাকাডাকি। এদিকে আনন্দী সমানে কলর কলর করে চলেছে। জানো মল্লিকা, আজ বরুণকে দারুণ একটা সারপ্রাইজ দেওয়া যাবে। মল্লিকা একটু অন্যমনস্ক হয়ে পড়েছিল। সে জানে বরুণ আনন্দীর স্বামী, রানীনগর কলেজে পড়ায়, অধ্যাপক। আনন্দীর দিকে ফিরে জিজ্ঞেস করল, কিসের কিসের সারপ্রাইজ? বরুণকে অনেকবার তোমাকে নিয়ে যাবার কথা বলেছি, কিন্তু এত বলে বলেও নেওয়া যায়নি। ঠাট্টা করে বলে তোমার প্রাণের বন্ধু আর এসেছে, আজ তোমাকে হাজির করে ওর ঠাট্টা ঘুচিয়ে দেব। সামান্য হেসে মুখ ফিরিয়ে নিল মল্লিকা। আনন্দী বলেই চলেছে, অমুক দিন যাব তমুক দিন যাব বলে অনেক ভুগিয়েছ। তোমাকে একটা খবর দিই, বরুণ একজন এক্সপার্ট কুক। তো রকমের মোগলাই আর চাইনিজ রান্না যে রাঁধতে পারে ভাবতে পারবে না। তোমার জন্য 3 বার রাঁধিয়ে রেখেছিলাম, তুমি তো গেলেই না। আজ যে তোমার সুমতি হবে, আগে জানলে 2-1টা ডিশ ওকে দিয়ে করিয়ে রাখতাম। আরো অনেক শিক্ষিকা আছেন স্কুলে। তারা কেউ বয়সে মল্লিকার চেয়ে বড়, কেউ ছোট। মানুষ হিসেবে তারা খারাপ নয়, বরং যথেষ্ট সহৃদয়। কিন্তু এদের মধ্যে মল্লিকার সবচেয়ে পছন্দ আনন্দীকে। মেয়েটা শুধু মিশুকেই না, যথেষ্ট আমোদে এবং আন্তরিক। আনন্দীর সঙ্গ তার কথাবার্তার ধরনে কেমন একটা ভালো লাগার ভাব চারিয়ে যাচ্ছিল মল্লিকার মধ্যে। তার চোখে মুখে যে জমাট বিষণ্ণতা রয়েছে, নিজের অজান্তেই
সেটা যেন অনেকটাই কেটে যাচ্ছে। হালকা গলায় বলল, আমার কপাল দেখছি খুব খারাপ, তোমার হাজব্যান্ডের রান্না খাওয়া হবে না। আনন্দী গলা স্বর উঁচুতে তুলল, কি বলছো তুমি? ডিপ ফ্রিজে কাঁচা মাটন, চিকেন, 3-4 রকমের মাছ রয়েছে। বাড়ি গিয়ে বরুণের ঘেঁটি ধরে 2-1টা পদ না করিয়ে কি ছাড়বো ভেবেছ? আনন্দী আর তার স্বামীর মধুর দাম্পত্য জীবনের ছবি যেন চোখের সামনে ফুটে উঠছিল। মল্লিকা আটকে ওঠার ভান করে বলল, আর না না, ভদ্রলোককে কষ্ট দিও না, শুধু চা বিস্কুট হলেই চলবে, আমাকে পেটুক টেটুক ভেবো না। বাড়ি তো চলো, তখন দেখা যাবে। হাজব্যান্ডকে কাটালে আমার কিন্তু লজ্জা শেষ থাকবে না। একটু চুপচাপ। তারপর আনন্দী ফের শুরু করলো, রুম্পি তোমাকে দেখলে যে কি খুশি হবে। রুম্পি আনন্দীর 5 বছরের মেয়ে, তার কথা উঠলে থামতেই চায় না সে। রুম্পি এই করেছে সেই করেছে, তার দুষ্টুমির জ্বালায় সবাই অস্থির, এমন সাতকাহন চলতেই থাকে। আনন্দী বলতে লাগলো, বাড়ি গেলেই দেখবে মেয়েটা তোমাকে আঁকড়ে ধরে থাকবে, 1 সেকেন্ডের জন্য কাজ ছাড়া করবে না, সারাক্ষণ বকবক করেই যাবে। বিরক্ত হয়েও না প্লিজ। কি বলছো তুমি? বাচ্চাদের বকবকানিতে যারা বিরক্ত হয় তার মানুষ নাকি? আর ওকে দেখলে আমি ভীষণ ভীষণ খুশি হব। দুজনে বড় একটা স্টেশনারি দোকানের সামনে চলে এসেছিল। হঠাৎ কিছু খেয়াল হতে মল্লিকা সোজা দোকানে ঢুকে পড়ল। আনন্দীও সঙ্গে সঙ্গে এসেছে। সে অবাক, জিজ্ঞেস করল, এখানে কি? মল্লিকা বলল, প্রথম দিন তোমাদের বাড়ি যাচ্ছি, রুম্পির জন্য কিছু না নিয়ে গেলে আমার ভালো লাগবে। মাগিস দোকানটা চোখে পড়েছিল। সে খুব বড় একটা চকোলেট, একটা আইসক্রিমের বার, তুলি এবং রঙের বাক্স আর একটা স্কেচ বুক কিনল। দোকানদার সুন্দর ক্যারি ব্যাগে সেগুলো ভরে দিল। দাম মিটিয়ে ব্যাগটা হাতে ঝুলিয়ে ফের ওরা রাস্তায়। আনন্দী বলল, রুম্পির জন্য দোকানটাই দেখি কিনে ফেললে। মল্লিকা হেসে হেসে বলল, সামান্য কটা তো জিনিস, এতে দোকান কেনা হয়ে গেল। আনন্দী বলেছিল 10 মিনিট, কেনাকাটা করতে আরো খানিকটা বেশি সময়ই লাগলো। আনন্দীদের বাড়ির সামনে এসে মল্লিকা হতবাক। 3-4টে রাস্তা ঘুরে তারা এখানে পৌঁছেছে, কিন্তু এত বড় বিল্ডিং আর একটাও চোখে পড়েনি। বাড়িটা তেতলা। মস্ত লোহার গেটের পাশে একটা টুলে দারোয়ান বসেছিল। আনন্দীদের দেখে দ্রুত উঠে দাঁড়ালো। আনন্দী জিজ্ঞেস করল, তোমার দাদাবাবু কলেজ থেকে ফিরে এসেছেন? অবাঙালি দারোয়ান হিন্দি বাংলায় মিশিয়ে বলল, হ্যাঁ দিদিজি, আধা ঘন্টা হলো এসেছেন। মস্ত গেটের পর অনেকটা জায়গা জুড়ে বিরাট ফুলের বাগান। সেটার মাঝখান দিয়ে নুড়ি রাস্তা দিয়ে অনেকটা গেলে মেন বিল্ডিং এর দরজা। দরজাটা ভেজানো ছিল। সেটা ঠেলে আনন্দের সঙ্গে ঢুকে পড়ল মল্লিকা। ভেতরে যেতেই খানিকটা ফাঁকা জায়গা ঘিরে কয়েকটা ঘর, কিচেন স্টোর ইত্যাদি। মাঝখান দিয়ে সিঁড়ি উপরে উঠে গেছে। দুজন কাজের লোকও চোখে পড়ল। আনন্দী বলল, উপরে চলো, সেখানে আমাদের ড্রয়িং রুম। দোতলায় শ্বেতপাথর বসানো বিরাট হল ঘর, কার্পেট, সোফা, টিভি ইত্যাদি দিয়ে সাজানো। সেটা ঘিরে বেশ কয়েকটা বেডরুম। বাইরে সূর্য ডুবে গিয়েছিল, ভেতরটা অন্ধকার অন্ধকার। আনন্দী সুইচ টিপে আলো জ্বেলে দিল। বলল, আমরা মোটে 3 জন দোতলাতেই থাকি। একতলায় থাকে কাজের লোকেরা, আর তেতলাটা ফাঁকা। মল্লিকা শুনেছিল আনন্দীরা বড় লোক, কিন্তু এতটা বড় লোক ভাবতে পারেনি। একটু হেসে বলল, এই বাড়ির মেয়ে হয়ে স্কুলে চাকরি করতে গেছ? আনন্দী তরল গলায় বলল, স্কুলে চাকরি না নিলে তোমার মতো একজন বন্ধু পেতাম কি করে? তুমি ভবিষ্যৎ দেখতে পাও নাকি? আমি এখানে যে আসব আগে থেকেই জানতে পেরেছিলে? আনন্দী হাসতে থাকলো। আসলে কি জানো, এমএ পাশ করবার পর চাকরিটা পেয়ে গেলাম। তারপর বিয়ে টিয়ে হলো, মা বাবা মারা গেল, চাকরিটা ছাড়া হয়নি।
মল্লিকার হঠাৎ একটা কথা খেয়াল হলো, শ্বশুর বাড়ি না গিয়ে আনন্দীর বাপের বাড়ি থেকে গেছে কেন? অশোভন প্রশ্নটা মুখে এসেই গিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সামলে নিল। অন্যের ব্যাপারে অকারণ কৌতূহল তার নেই। তুমি একটু বসো, আমি রুম্পি আর তার বাবাকে ডেকে আনছি। মল্লিকাকে হলঘরে বসিয়ে ডান পাশের ঘরগুলোর দিকে চলে গেল আনন্দী। খানিক পরে যখন ফিরে এলো, সঙ্গে একটি ছোট্ট মেয়ে, ফুটফুটে পরীর মতো, মাথায় কোঁকড়া চুল, বড় বড় টানা চোখ, পরনে সাদা ধবধবে ফ্রক, খুলে একটা জাপানি মেয়ে পুতুল। আনন্দী বলল, এই হলো রুম্পি, আর বরুণ বাথরুমে, তাকে খবর দিয়ে এসেছি, খানিক পরেই এসে পড়বে। রুম্পিকে দেখলে মনটা ভালো হয়ে যায়। মল্লিকা হাসি মুখে ডাকল, আমার কাছে এসো। অন্য বাচ্চাদের মতো এতটুকু জড়তা নেই রুম্পির। সে পায়ে পায়ে এসে মল্লিকার গা ঘেঁষে বসে পড়ল। ভারী মিষ্টি গলায় বলল, তুমি মল্লিকা আন্টি তো? হ্যাঁ। মা খালি খালি বলে তুমি আমাদের বাড়ি আসবে, কিন্তু আসো না। এই তো এলাম। কিন্তু আগে তো আসোনি, এখন থেকে রোজ আসবে তো? আসবো। তুমি খুব গুড আন্টি। চকোলেট টকোলেট বোঝাই ক্যারি ব্যাগটা রুম্পির হাতে দিয়ে মল্লিকা বলল, এটা তোমার। জাপানি পুতুলটাকে নিজের কোলে বসিয়ে রুম্পি ব্যাগ নিয়ে তার ভেতর থেকে রঙের বাক্স টাক্স বার করে ফেলল। আমি চকোলেট খেতে ভালোবাসি, ছবি আঁকতে ভালোবাসি, মল্লিকা বলল। সেই জন্যই তো ওগুলো নিয়ে এলাম। আমি অনেক ছবি এঁকে দেবো তোমাকে, আর চকোলেটটা ডলু আর আমি খাবো। আইসক্রিমটা ওকে দেব না, ওর গলায় ব্যথা হবে। ডলুকে? আমার মেয়ে। এই তো। পুতুলটাকে দেখিয়ে দিল রুম্পি। ভারী সুন্দর মেয়ে তো, মল্লিকা বলল। মার মেয়ে, দুজনেই পুতুল। আনন্দী বলল, 3 ঘন্টার জন্য রুম্পি একটা নার্সারি স্কুলে যায়, একজন টিউটর এসে বিকেলে কিছুক্ষণ পড়ায়, আর বাকি সময়টা ডলুকে নিয়েই ব্যস্ত। ওটাকে চান করায়, খাওয়ায়, পাশে শুয়ে ঘুম পাড়ায়। মল্লিকা রুম্পির চিবুকটা আদর করে নেড়ে দিয়ে বলল, ডলু কেমন মেয়ে, দুষ্টুমি করে? রুম্পি মাথা এলিয়ে দিল। খুব, সেজন্য আমি ওকে বকি, একদিন মেরেও ছিলাম। রুম্পির সঙ্গে কথা বলতে বলতে বয়সটা যেন হঠাৎ অনেক কমে গেছে মল্লিকার। মজা সুরে বলল, ওইটুকু তো তোমার মেয়ে, মারলে ওর ব্যথা লাগবে, কাঁদবে। এদিকে আনন্দী কি যেন বলতে যাচ্ছিল, কিন্তু বলা হলো না। ডান পাশের একটা ঘর থেকে একটি সুপুরুষ চেহারার যুবক, হ্যাঁ যুবকই তাকে বলা যায়, বয়স 40 পেরিয়েছে, কিন্তু অতটা মনে হয় না। পরনে ধবধবে পাজামা পাঞ্জাবি, চোখে ফ্যাশনেবল চশমা, বেরিয়ে এলো। হাত জোর করে, নমস্কার। নমস্কার, আপনার জন্যে কতদিন ধরে ওয়েট করছি, শেষ পর্যন্ত তাহলে আসতে পারলেন? বেশ নাটকীয়ভাবে বলতে বলতে হল ঘরে চলে এসেছিল সে। দূর থেকে মল্লিকাকে সেভাবে লক্ষ্য করেনি, এবার উজ্জ্বল আলোয় তাকে স্পষ্ট দেখতে পেল। সঙ্গে সঙ্গে থমকে দাঁড়িয়ে পড়ল। এদিকে মল্লিকাও তাকে দেখতে পেয়েছে, বিদ্যুৎ চমকের মতো। 17-18 বছর আগেকার বরুণের চেহারাটা মনে পড়ে গেল। বিশেষ কোনো পরিবর্তন হয়নি, তেমনই চিপচিপে মেদহীন তরতরে মুখ, তবে চুল সামান্য উঠে উঠে কপালটা আর একটু প্রশস্ত হয়েছে। তাকে চিনতে বিন্দু মাত্র অসুবিধা হয়নি। মল্লিকা টের পেল তার চোয়াল শক্ত হয়ে উঠেছে। বুকের ভেতর যে লুকোনো আগ্নেয়গিরিটা রয়েছে সেটা জানান দিচ্ছে তার আগুন এত দিনেও নিভে যায়নি, বরং তা গনগনে হয়ে উঠতে শুরু করেছে। যে ক্রোধ, যে প্রতিহিংসা জমা হয়েছিল তা কি ফেটে বেরিয়ে আসবে? শরীরের সব রক্ত মাথার দিকে ধেয়ে চলেছে। কপালের দুপাশের রঙগুলো দপদপ করছে। পলকহীন তীক্ষ্ণ চোখে সে বরুণের দিকে তাকিয়ে রইল।
বরুণ এখন পাথরের মূর্তি। মুখ থেকে পরতে পরতে রক্ত নেমে কেমন যেন ফ্যাকাশে দেখাচ্ছে। আনন্দী বরুণকে বলল, কি হলো কি? হই হই করে হাসতে হাসতে বোবা হয়ে গেলে যে, তার উপর একেবারে স্ট্যাচু। এসো এসো, ভালো করে আলাপ পরিয়ে দি। মল্লিকা নীরস শুষ্ক গলায় বলল, নতুন করে পরিচয় করিয়ে দেবার কি আছে? চোখের মনি স্থির হয়ে গেল আনন্দীর। তার চোখে মুখে সারাক্ষণ হাসি লেগে থাকে, সেটা এখন উধাও। বলল, তোমাদের পরিচয় আছে নাকি? মল্লিকা আনন্দীর দিকে চোখ ফেরায়। না না, আরে তুমি তো স্কুলে মাঝে মাঝেই বলো আমার সম্বন্ধে, রোজ ওর সঙ্গে তোমার কথা হয়। একটু আগে ভিতরে গিয়ে আমার আসার খবরটা দিয়ে এসেছ। উনি ঠিকই ধরতে পেরেছেন আমি কে। আনন্দে সাদাসিধে সরল মানুষ, তার মধ্যে ঘোর প্যাঁচ নেই। তার মুখে হাসি ফিরে এলো। আরে তাই তো। বরুণকে বলল, কি আশ্চর্য, এখনো দাঁড়িয়ে আছো? নিজের ইচ্ছায় নয়, কেউ যেন ধাক্কা দিতে দিতে বরুণকে সামনের দিকে নিয়ে এলো। সে একটা সোফায় জড়সড় হয়ে বসে পড়ল। সোজাসুজি মল্লিকার দিকে তাকাতে পারছে না। ওদিকে হঠাৎ যেন আনন্দের মনে পড়ে গেল, অতিথিকে বাড়িতে নিয়ে আসা হয়েছে ঠিকই, কিন্তু আপ্যায়নের ব্যবস্থা এখনো হয়নি। সে উঠে পড়ল। যাই আমি মমতাকে চাটা দিয়ে যেতে বলে আসি। বরুণকে বলল, তুমি আমার বন্ধুর সঙ্গে গল্প করো, আমি এক্ষুনি আসছি। বরুণ তাকে যেতে দিল না, বলল, তুমি বসো, আমি যাচ্ছি। সে চলে গেল। মল্লিকা বুঝতে পারল মমতা আনন্দীদের রান্নার মেয়ে। তার চেয়েও বেশি করে বুঝল বরুণ তার মুখোমুখি একা বসতে চায় না, তেমন সাহস তার নেই। নগত্যা আনন্দী ফের বসে পড়ে। কিছুক্ষণ চুপচাপ, তারপর মল্লিকা জিজ্ঞেস করল, একটা কথা জানতে ইচ্ছে করে, অনধিকার চর্চা ভাববেন না তো? আনন্দী বলল, কি আশ্চর্য, তা ভাববো কেন? বলো বলো না, কি জানতে চাও? তোমার বিয়েটা কতদিন হয়েছে? ঠিক 9 বছর। বরুণবাবুর বাড়িও কে জানি নগরে? না না, কলকাতায়। মল্লিকা আনন্দীর দিকে ঝুঁকে একটু চাপা গলায় জিজ্ঞেস করল, তোমাদের বিয়েটা কিভাবে হলো? মল্লিকাকে এতটা প্রগল্ভ হতে আগে কখনো দেখেনি আনন্দী। সারাক্ষণই তো চুপচাপ থাকে, সব ব্যাপারেই উদাসীন। তার একটু মজাই লাগলো। গলা অনেকটা নিচে নামিয়ে মজা সুরে বলল, প্রেম করে? প্রেমটা হলো কি করে? গুণবান লোক। আমি যখন 3rd ইয়ারে পড়ি তখনও এখানকার কলেজে চাকরি নিয়ে আসে। তারপর কেমন করে পটিয়ে পটিয়ে আমাকে যে ম্যানেজ করে ফেললো। আনন্দী হাসতে লাগলো। মল্লিকা জিজ্ঞেস করলো, আচ্ছা, বিয়ের আগে বরুণবাবু কোথায় থাকতেন? একটা বাড়িতে পেইং গেস্ট ছিল। আর বিয়ের পর? বিয়ের পর আমার বাবা ওকে বাড়িতে নিয়ে আসে। তার বছরখানেক পর মা মারা গেল। 2.5 বছরের মাথায় বাবাও। এখন এই বাড়িতে আমরা 3 জন ছাড়া আর কেউ নেই। কাজের লোকেদের বাদ দিয়ে বলছি। তোমাদের তো অনেক প্রপার্টি, তাই না? হ্যাঁ, তা কিছু আছে, কিন্তু হঠাৎ প্রপার্টির কথা? না না, তেমন কোনো ব্যাপার নয়। ভাবছিলাম বরুণবাবুর ভাগ্যের কথা। একটু যেন ধন্দে পড়ে গেল আনন্দী। জিজ্ঞেস করল, মানে? আনন্দীর কাছে কোনোভাবেই ধরা পড়তে চায় না মল্লিকা। সামান্য তরল গলায় বলল, না, রানীনগরে পড়াতে এসে ভদ্রলোক একসঙ্গে রাজত্ব আর রাজকন্যা পেয়ে গেলেন, ভাগ্য নয়? আনন্দী হাসতে লাগলো। এদিকে রুম্পি চকোলেট এবং ছবি আঁকায় মন দিয়েছে। নিজে তো খাচ্ছেই, জাপানি পুতুলটার মুখেও একটুখানি গুঁজে দিয়েছে। আনন্দী আর মল্লিকা সমানে কথা বলে চলেছে।
প্রায় 8 ঘন্টা বাদে ফিরে এলো বরুণ, সঙ্গে একটি বছর 30-এর মেয়ে। শাঁখা সিঁদুর নেই। অবিবাহিত কি বিধবা বোঝা গেল না, তবে সে নিশ্চয়ই মমতা। তার হাতে বিরাট ট্রেতে প্লেটে প্লেটে প্রচুর লুচি, মিষ্টি, আলুর দম, মাছ ভাজা এবং কয়েকটা চামচ। সেন্টার টেবিলে প্লেটগুলো সাজিয়ে দিয়ে মমতা বেরিয়ে গেল। মিনিট খানেক বাদে আর একটা ট্রেতে চায়ের সরঞ্জাম, জলের গিলাস টেলাস এনে টেবিলের একধারে রেখে আনন্দীকে জিজ্ঞেস করল, আর কিছু দরকার? না না, তুই যেতে পারিস। মমতা চলে গেল। বরুণ খানিক আগে যে সোফাটায় বসেছিল ফের সেখানেই বসে পড়েছে। তেমনই আড়ষ্ট, তেমনই জড়সড়। আনন্দের সঙ্গে মোটামুটি স্বাভাবিকভাবেই কথা বলছিল মল্লিকা। বরুণকে দেখবার সঙ্গে সঙ্গে ভেতরের সেই আগুনটা আবার দাউ দাউ করে জ্বলে উঠেছে। একই সঙ্গে বিষাক্ত এবং মধুর একটু হেসে সোজা বরুণের দিকে তাকালো। এতক্ষণ আনন্দের কাছে আপনাদের প্রেম কাহিনী শুনছিলাম। রোমান্সের পর্ব শেষ হতে না হতে সে ছাতনা তলায়। সবটা এতটা মসৃণ যে রূপকথা মনে হয়। সবার জীবনে কিন্তু এমনটা ঘটে না। বরুণের গলা থেকে অবরুদ্ধ একটা আওয়াজ বেরোলো। কি বলতে চাইলো বোঝা গেল না। ভেতরের দাহটা কি ঠিক যে বেরিয়ে আসবে? টের পাচ্ছে আর কিছুক্ষণ এখানে থাকলেই সেটা অগ্নিকাণ্ড ঘটিয়ে দেবে। না না, তা হতে দেওয়া যায় না। হঠাৎ যেন নিজের অজান্তেই উঠে পড়ল। আনন্দের দিকে তাকিয়ে বলল, আমি এখন চলি ভাই, শরীরটা যেন কেমন খারাপ লাগছে। সে কি, এত তাড়াতাড়ি যাবে মানে? কিছু তো খেলেও না। আনন্দী হতভম্ব। সে উঠে দাঁড়িয়েছে। তুমি জানো না আমার হাই ব্লাড প্রেশার? সন্ধ্যেবেলায় ওষুধ খাওয়ার সময় আমি তো তোমার সঙ্গে চলে এলাম। ওষুধের কথাটা মাথাতেই ছিল না। আমি ভেবেছিলাম তোমাকে নিয়ে আনন্দ করে অনেকটা সময় কাটাবো। আমারও তো সেরকম ইচ্ছাই ছিল, কিন্তু মাথাটা ভীষণ ঘুরছে। রুম্পিও ভীষণ অবাক। ছবি আঁকা থামিয়ে সে বলল, তুমি চলে যাবে আন্টি? মেয়েটার মুখের দিকে তাকিয়ে কষ্ট হলো মল্লিকার। হ্যাঁ সোনা। আবার কবে আসবে? তোমার জন্য তো আসার ইচ্ছে, দেখা যাক। মল্লিকা বাইরের দরজার দিকে পা বাড়ালো। আনন্দী ন্যাস্যভাবে বলল, দাঁড়াও দাঁড়াও, আমাদের একটা গাড়ি আছে, বরুণ তোমাকে হস্টেলে পৌঁছে দিয়ে আসুক। মল্লিকা বলল, একদিনের তো পরিচয়, বরুণ বাবু আমাকে একা পৌঁছে দিতে স্বস্তি বোধ করবেন না। সে আর দাঁড়ালো না। হলঘর থেকে বেরিয়ে সিঁড়ি ভাঙতে ভাঙতে নিচে নেমে এলো। তার পেছন পেছন আনন্দীও চলে এসেছে। গেটের কাছে এসে সে দারোয়ানকে বলল, দিদিমণির জন্য একটা রিক্সা ডেকে আনো। রিক্সা এলে উঠে পড়ল আনন্দী। আনন্দী ব্যাকুলভাবে বলল, তুমি কি ভাই আমাদের উপরে কোনো কারণে অসন্তুষ্ট হয়েছ? আমরা বলতে নারী সবাই, কিন্তু মল্লিকা শুধু আনন্দীকেই লক্ষ্য করে বলল, তোমার মতো বন্ধুর উপর অসন্তুষ্ট কি হতে পারি? সত্যি আমার শরীরটা খারাপ লাগছে। আচ্ছা আমি চলি। হোস্টেলে ফিরে কোনো রকমে হাত পা মুখটুক ধুয়ে বিছানায় শুয়ে পড়ল মল্লিকা। এখন পূর্ণিমা পক্ষ। শিয়রের দিকে খোলা জানলা দিয়ে আকাশ চোখে পড়ছে। অজস্র নক্ষত্রে সেটা ছেয়ে আছে। তার মধ্যে পূর্ণ চাঁদের মায়া। কেউ যেন জাদু কলস উপর করে সমস্ত শহরটার উপর জ্যোৎস্না ঢেলে দিচ্ছে। সেদিকে লক্ষ্য নেই মল্লিকার। সেই 9:30 ভাত খেয়ে স্কুলে গিয়েছিল। তারপর এক ফোঁটা জলও পেটে পড়েনি। তবে খেয়াল নেই তার, খিদের বোধটাই যেন নষ্ট হয়ে গেছে। অলি কোনো টাইম মেশিনে উঠে সে যেন 17-18 বছর আগেকার দিনগুলোতে ফিরে গেল। চলে গেল তাদের সেই ছোট মহকুমা শহর নবাবপুরে। 2 ভাই, মা বাবা এবং সে নিজে, এই নিয়ে তাদের ছোট মাপের সংসার। বাবা অনাথনাথ মজুমদার ছিল জজ কোর্টের কেরানি, রুগ্ন অসুস্থ মানুষ।
ছোট ভাই দুটোর লেখাপড়ায় মন নেই, আর মল্লিকা তখন কলেজে পড়ছে। অতদিন আগে একজন কেরানি কি বা মাইনে পেত। সংসার ধুকে ধুকে চলছিল। নবাবপুরের এক কোণে তাদের ছিল সেইকেলে একতলা বাড়ি। তাছাড়া মূল বাড়িটার সামনের দিকে আলাদা একখানা ঘর, সেটার সঙ্গে জল কল, ছোট একটা টিনের চালা, রান্নাঘর, একটু চানের জায়গাও, একেবারে আলাদা ব্যবস্থা। ঘরটা ভাড়া দিয়ে কিছু টাকা পাওয়া যেত। মনে পড়ে সামনের ওই ঘরটায় সবসময় ভাড়াটে পাওয়া যেত না, মাঝে মাঝে ওটা ফাঁকাই পড়ে থাকত। সেবার ভাড়াটে হয়ে এসেছিল বরুণ, নবাবপুর কলেজের নতুন লেকচারার। ঝকঝকে সুদর্শন, কথাবার্তায় চৌকস। শুধু থাকতই সে, খাওয়া দাওয়া একটা হোটেলে। বরুণ যে কলেজে পড়াতে এসেছিল সেই কলেজেরই ছাত্রী মল্লিকা। বরুণকে দেখে এবং তার কথাবার্তা শুনে মুগ্ধ হয়ে গিয়েছিল সে। তাকেও ভালো লেগেছিল বরুণের। একটি যুবক এবং একটি সদ্য যুবতী একই বাড়ি চৌহদ্দির মধ্যে থাকে। কলেজেও অনেকটা সময় তাদের কাছাকাছি কাটে। স্বাভাবিক নিয়মে ঘনিষ্ঠতা এবং প্রেম। সেই অল্প বয়সে হিসেব নিকেশ থাকে না, আবেগের বশে বেশিরভাগ ছেলে মেয়েই ঝাঁপিয়ে পড়ে। মল্লিকাকে বাড়িতে পড়া টড়া দেখাবার দায়িত্বটা নিজে থেকেই নিয়েছিল বরুণ। ছুটির দিনে তো বটেই, সপ্তাহের অন্যান্য দিনেও সন্ধ্যের পর মল্লিকাকে পড়াতো সে। বছরখানেক এভাবে কাটবার পর যা স্বাভাবিক তাই ঘটল। ছুটির দিনের এক বিজন দুপুরে কুমারী মেয়ের জীবনে সবচেয়ে যা মহার্ঘ তাই খুইয়ে বসল মল্লিকা। আচ্ছন্নতা কেটে যাবার পরে দু হাতে মুখ ঢেকে অঝরে কেঁদে যাচ্ছিল সে। তার পিঠে হাত রেখে গাঢ় গলায় বরুণ বলেছিল, কেঁদো না, কেঁদো না প্লিজ। পিঠটা কান্নার দমকে ফুলে ফুলে উঠছিল মল্লিকার। সে ভাঙা ভাঙা জড়ানো গলায় বলেছে, এখন আমার কি হবে? আমি তো আছি, তোমাকে বিয়ে করব। কবে? খুব শিগগিরই। কলকাতায় গিয়ে মা বাবাকে বলে সব ব্যবস্থা করব। কলকাতাতেই বরুণদের বাড়ি। মাসখানেক বাদে কলেজ ছুটি নিয়ে চলে গিয়েছিল সে, কিন্তু নবাবপুরে আর ফিরে আসেনি। সেদিনের ভিড়ও আতঙ্কগ্রস্ত মল্লিকা কি করবে ভেবে ভেবে দিশেহারা হয়ে পড়েছিল। যদি চরম কিছু ঘটে যায়, আত্মহত্যা ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না। কলেজে খোঁজ নিয়ে জানা গেছে নবাবপুরের চাকরি ছেড়ে দিয়েছে বরুণ। একটাই বাঁচোয়া, মল্লিকা গর্ভবতী হয়ে পড়েনি। অন্য অনেক মেয়েকে সে জানে, এরকম একটা মারাত্মক ঘটনা রাজ্যই করে না তারা। গায়ে ধুলোবালি পড়লে টোকা দিয়ে উড়িয়ে দেবার মতো ঝেড়ে হাত ধুয়ে ফেলে, সেটা মনে রাখে না। কিন্তু মল্লিকা অন্য ধাতের মেয়ে। সেকেলে নানা ধ্যান ধারণা তার রক্তে শিকড় মেলে রয়েছে। যে গভীর ক্ষত বরুণ তার মনে তৈরি করে গিয়েছিল, তাতে অনাত্মীয় কোনো পুরুষকেই সে বিশ্বাস করতে পারে না। তাছাড়া মুখের ভেতর একটা আগ্নেয়গিরিও সৃষ্টি করেছিল বরুণ। ঘটনাটা কাউকে জানাতে পারেনি মল্লিকা। বরুণদের কলকাতা ঠিকানাটা কলেজ থেকে জোগাড় করেছিল, কয়েকটা চিঠিও লিখেছে, কিন্তু তার উত্তর পাওয়া যায়নি। মুখের মধ্যে অগ্নিকুণ্ড রেখে অনার্স নিয়ে বিএ পাশ করেছে মল্লিকা। তারপর বিএড। ভাই দুটো মানুষ হয়নি, বাবাও ভুগে ভুগে মারা গেছে। সমস্ত সংসারের দায় তার মাথার উপর। পাশ টাশ করে স্কুলে চাকরি পেয়েছিল সে, তবে নবাবপুরে নয়, 2-3টে স্কুল ঘুরে শেষ পর্যন্ত রানীনগরে এসেছে। তারপর এতদিন বাদে বরুণের সঙ্গে দেখা। নানা সংকটে জেরবার একটি গরিব কেরানির মেয়ের মতটুকু চুষে নিয়ে সে এখন রাজকন্যা জুটিয়ে ওঢেল আরামে শরীর ঢেলে দিন কাটিয়ে যাচ্ছে। কিন্তু তাকে ছাড়বে না মল্লিকা। সারা শরীর জুড়ে আগুনের হলকা। বরুণের কথা যত ভাবছে কপালের শিরাগুলো দপদপ করে চলেছে। ওকে সে ধ্বংস করবেই।
হঠাৎ বিছানা থেকে নেমে লেখার টেবিলে এসে বসলো মল্লিকা। কাগজ আর কলম নিয়ে 3 পাতা জুড়ে আনন্দীকে একটা চিঠি লিখে ফেলল। বরুণের অপকর্মের সমস্ত বিবরণ জানিয়ে সে জুড়ে দিল। এই দুশ্চরিত্র বদমাস বিশ্বাসঘাতকের সঙ্গে ঘর করছে আনন্দী। চিঠিটা একটা খামে ভরে আঠা দিয়ে মুখটা আটকে দিল। কাল ডাকে পাঠিয়ে দেবে। পরদিন স্কুলে গেল না মল্লিকা। কাল প্রবল উত্তেজনার পর আজ সমস্ত স্নায়ুমণ্ডলী যেন ছিঁড়ে পড়ছিল। হস্টেলের একটা কাজের লোককে দিয়ে প্রিন্সিপালের কাছে একদিনের ক্যাজুয়াল লিভের একটা দরখাস্ত পাঠিয়ে দিল সে। তারপর স্নান টান করে সামান্য একটু খেয়ে শুয়ে পড়ল। সঙ্গে সঙ্গে ঘুম। বিকেলে ঘুম থেকে উঠে বিছানায় বসে সে চা খাচ্ছে। ছুটতে ছুটতে আনন্দী এসে হাজির। মল্লিকা ঘন্টির আওয়াজে টের পেয়েছিল স্কুল ছুটি হয়ে গেছে। ছুটির পর আনন্দী বাড়ি না গিয়ে তার কাছে চলে এসেছে। ভীষণ উৎকণ্ঠিত সে। আনন্দী বলল, কি হয়েছে কি তোমার? কাল শরীর খারাপ নিয়ে আমাদের বাড়ি থেকে চলে এলে, আজ তার উপরে ছুটি নিয়েছ। খুব দুশ্চিন্তা হচ্ছিল। ডাক্তারকে খবর দিয়েছ? আনন্দীকে পাশে বসিয়ে তার জন্য চা আনালো মল্লিকা। একটু হেসে বলল, কালকেই তো তোমাকে বললাম প্রেশারটা গোলমাল করছিল। কাল রাত্রিরে ঘুমিয়েছি, আজ দুপুরেও পড়ে পড়ে ঘুমিয়েছি। এখন শরীরটা অনেক ঝরঝরে হয়ে গেছে। ডাক্তারের দরকার নেই। যা বাঁচালে ভাই। বলতে বলতে তার বড় লেডিস ব্যাগটা থেকে 3খানা ছবি বার করলো আনন্দী। জানো, রুম্পি রাত্রিরে এই ছবি 3টে এঁকে তোমাকে দিতে বলেছে, নাও। একটা ছবিতে নদীর দৃশ্য, 4-5টা নৌকো পাল তুলে ভেসে যাচ্ছে। নদীটার পাশে অনেক গাছপালা। 2 নম্বর ছবিটায় রয়েছে শহরের রাস্তা, দুধারে বাড়ি, মাঝখান দিয়ে নানান ধরনের গাড়ি। 3 নম্বরটায় একটা ছোট মেয়ে, কোলে পুতুল। হয়তো নিজের কথা ভেবে ওটা এঁকেছে। ভালো বাংলায় কি যেন বলে, আত্মপ্রতিকৃতি। বয়সের তুলনায় রুম্পির আঁকার হাত অনেক ভালো। ছবি দেখতে দেখতে মনটা ভরে গেল মল্লিকার। রুম্পির মুখটা চোখের সামনে ভেসে উঠছে, নিষ্পাপ স্বর্গীয় মুখচ্ছবি। ছবি থেকে চোখ তুলে আনন্দীর দিকে তাকালো। সরল, অকপট, সহৃদয়। তার শরীর খারাপ, তার উপর স্কুলে যায়নি, তাই উদ্বিগ্ন হয়ে ছুটে এসেছে। চকিতে চিঠিটার কথা মনে পড়ল। সেটা পাঠালে বরুণ হয়তো ধ্বংস হয়ে যাবে, কিন্তু রুম্পি আর আনন্দের জীবনটাও খান খান হয়ে যাবে। না, চিঠিটা পাঠাতে পারবে না সে। কিছুক্ষণ গল্প টল্প করে চলে গেল আনন্দী। মল্লিকা ধীর পায়ে টেবিলের কাছে এসে চিঠিটা টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলল। সে মনস্থির করে ফেলেছে, আপাতত 1 মাসের ছুটি নিয়ে যত শিগগির সম্ভব নবাবপুর চলে যাবে। সেখান থেকে ট্রান্সফার নেবার চেষ্টা করবে। কোথাও না কোথাও অন্য স্কুল পেয়েই যাবে। যদি দেরি হয় ছুটিটা বাড়িয়ে নেবে। রানীনগরে থাকলে বুকের ভিতরকার আগ্নেয়গিরিটা কোনো না কোনো দিন বিস্ফোরণ ঘটিয়ে ফেলতে পারে রুম্পি আর আনন্দের জন্য। সেটা একেবারেই চায় না মল্লিকা।